আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আওয়ামী লীগের নিষিদ্ধের রোড ম্যাপ না আসায় মার্চ টু যমুনা ঘোষণা দিয়েছে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শাহবাগের গণজামায়াত থেকে শনিবার রাতে হাসনাত এই ঘোষণা দেন। পরে শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। এ সময় ওই এলাকাটি ডিএমপি নিষেধাজ্ঞা থাকায় পুলিশ বাধা দেয় আন্দোলনকারীদের। এর আগে কর্মসূচির ঘোষণা দিতে না পারলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় মার্চ টু যমুনা ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শাহবাগের গণজামায়াত থেকে শনিবার রাত 7:30টার দিকে হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন। আমরা সুস্পষ্ট রোডম্যাপ না পাই তাহলে আমরা মার্চ টু যমুনা আমরা ঘোষণা করছি। পরে সময়সীমা পার হয়ে গেলে রাত 9:15টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসানের আহ্বানে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজস্বিক মোড়ে অবস্থান নেন তারা। এর আগে শনিবার বিকেল 3টা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও জুলাই সনদের দাবিতে আন্দোলন করছেন জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। স্বাধীনতার শত্রু দল, এই দলকে নিষিদ্ধ করা কর্মসূচির ঘোষণা দিতে না পারলেও আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত কেউ রাজপথ ছাড়বেন না। আমি আপনাদেরকে বলতে চাই, কোন ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ থেকে যদি বের করা হয় এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি, আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার স্বার্থে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও এর আশপাশে সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলছে আন্দোলন। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাতে শুরু হওয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপদেষ্টারা তাদের মতামত তুলে ধরছেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। সেখানে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। আমরা সরাসরি চলে যাচ্ছি দীপ্তর কাছে। দীপ্ত জানাবেন যে বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন যে বৈঠক কিন্তু চলছে, প্রায় 3 ঘন্টা ধরে বৈঠক চলছে। আমরা রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, সেখানে গণমাধ্যম কর্মীরা আসলে অপেক্ষা করছেন আসলে বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তটি জানার জন্যই অপেক্ষা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি ভিতরে এই যে সমসাময়িক বিষয় নিয়ে বৈঠক চলছে, যে ছাত্ররা যে আন্দোলন করছে আওয়ামী লীগ নিষিদ্ধের এবং বিচারের দাবি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার যে দাবিগুলো তারা জানিয়েছেন সেই বিষয় নিয়ে আসলে চুলচেরা বিশ্লেষণ চলছে এটি বলাই যায়। কারণ যে প্রেস উইং থেকে জানানো হয়েছিল প্রধান উপদেষ্টার আধা ঘন্টার বৈঠকটি, সেই আধা ঘন্টার বৈঠকটি কিন্তু প্রায় 3 ঘন্টা ধরে চলছে এবং এখনও বৈঠক চলছে। আসলে ভিতর থেকে বের হওয়ার পরে আসলে বলা যাবে যে বৈঠকে কি সিদ্ধান্ত আসছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, বা করা হলে কোন সংবিধানে বা কোন আইনের মাধ্যমে বা কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে, কিংবা নিষিদ্ধ না করে কিভাবে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মোকাবেলা করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে জানা যাবে বৈঠকের পরে। এবং আমরা যদি একটু যমুনার পরিস্থিতির কথা বলি, সবসময় যেভাবে দেখা যায় যে একটু শিথিলতা থাকে গণমাধ্যম কর্মীদের জন্য, সেই শিথিলতাগুলো কিন্তু নেই। যমুনায় কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আপনি দেখছেন যে সেনাবাহিনী, আনসার, পুলিশ, র্যাব সহ যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই পুরো এরিয়াটাকে শক্ত অবস্থানে নিয়েছে।
এবং বৈঠক এখনো চলছে। আসলে বৈঠকের পরে আসলে বোঝা যাবে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তবে আওয়ামী লীগ ছাড়াও ভারত পাকিস্তান যুদ্ধ এবং বিগত সরকারের যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছেড়ে পালালেন, এই সব সমসাময়িক বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন এখানকার যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি রয়েছে, তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে এই সব সমসাময়িক বিষয় নিয়ে বৈঠক চলছে। আসলে বৈঠকের পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে আসলে বৈঠক থেকে কি সিদ্ধান্ত এলো। তো ফাহমিদা, এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সবশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। পরিপাকে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিক্ষোভ করছে ছাত্র জনতা, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল হুদা। আমরা চলে যাব নাজমুলের কাছে। নাজমুল, ডিএমপি নিষেধাজ্ঞা সম্পর্কে জানাবেন আমাদের, আন্দোলনকারীরা কি বলছে এ সম্পর্কে কি খবর আছে আপনার কাছে? জি ফাহমিদা, আমি এই মুহূর্তে আছি ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং আমার পেছনটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা তারা নানা স্লোগানে বিক্ষোভ করছে। তারা এর আগে শাহবাগে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা আন্দোলন করে আসছিল এবং আজকে সন্ধ্যার পরেই তারা এনসিপির নেতা ঘোষণা দেওয়ার পরে তারা সেই শাহবাগ মোড় ছেড়ে যমুনা মার্চ টু যমুনার দিকে অগ্রসর হয় এবং তারই অংশ হিসেবে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল এই মোড়টার মধ্যে তারা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন এই মোড়টাতে অবস্থান নেওয়ার কারণে শাহবাগ থেকে বাংলা মোটর গামী যেই রোডটি রয়েছে সেই সড়কটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টালের আশেপাশের পুরো সড়কটি বন্ধ রয়েছে, এতে যান চলাচল ব্যাহত হয়েছে। তারা গত বৃহস্পতিবার দিন রাতে হাসনাত আবদুল্লাহর হঠাৎ করেই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তারা এই জায়গা যমুনার দিকে তারা তারা এইখানটাতে আন্দোলন করে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। তারপর থেকেই শাহবাগে জমায়েত হতে শুরু করে ছাত্র জনতা এবং তাদের সঙ্গে বাংলাদেশ জামাত শিবির সহ বিভিন্ন জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরাও এইখানটাতে রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে খণ্ড খণ্ড জায়গায় গোল হয়ে নেতাকর্মীরা তারা বিভিন্ন মিছিল করছেন। তো রাত এই যে আওয়ামী লীগ। ধন্যবাদ নাজমুল, আপনি আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করব। এদিকে পতিতদের পুনর্বাসন চায় না জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চায় বিএনপি। বলেন, গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে। রাজধানী গুলশান কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আর বাদনের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের কথা শোনেন তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা একটি রূপান্তরের পর্যায়ে রয়েছি। কি সেই রূপান্তর? সেই রূপান্তরটি হচ্ছে ফ্যাসিজম থেকে গণতন্ত্রের রূপান্তর। ষড়যন্ত্র হচ্ছে। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব এ ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যারা গুম খুন করেছে এবং সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিচার হওয়া জরুরি। যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত, অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ।
আর যেন কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি এই সরকারকে সফল দেখতে চায়, তবে নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তারেক রহমান আরও বলেন, ফ্যাসিবাদীদের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার হওয়া দরকার, যাতে তাদের সম্পর্কে জনগণ জানতে পারে। ফ্যাসিবাদী শাসনের যে দুষ্কর্মগুলো প্রতিনিয়ত গণমাধ্যমে প্রচার এবং জনপরিসরে আলোচনার কিন্তু রাখা দরকার। আর বাদল, RTV, ঢাকা। শুধু বিএনপি নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। দেশের গণতন্ত্র যেন কারো হাতে জিম্মি হয়ে না পড়ে, সেজন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির নেতারা। রুদ্র রফিকের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সমন্বিতভাবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক মহাসমাবেশের আয়োজন করে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়। মুহূর্তেই সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে বিএনপি নেতাকর্মীদের সাথে যোগ দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার উপস্থিতি তারুণ্যের এই সমাবেশে বাড়তি মাত্রা যোগ করে। স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটের অধিকার আবার ফিরিয়ে আনা সহ সব ষড়যন্ত্র রুখে দিতে তরুণদের আহ্বান জানান। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই তাড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনারা জোর করে কেড়ে নিন বন্ধুগণ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনোমতেই কোনো কিছু করতে দেব না। দেশের মানুষকে জিম্মি করে কোনো গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, নতুন করে 1-11 সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। ওই 11 যারা সৃষ্টি করছে তারাই এই সরকারকে নেপথ্য থেকে নাচাচ্ছে। কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকার গড়িমসি করায় জনমনে সংশয় তৈরি হয়েছে। রাষ্ট্রপতি চলে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে, অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না। রুদ্র রফিক, RTV, ঢাকা। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গুলশানের ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রায় 10 ঘন্টার লম্বা সফরে কিছুটা অসুস্থ বোধ করায় গত কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে ছিলেন খালেদা জিয়া। এখন অনেকটা সুস্থ বোধ করায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গেছেন বলে জানা গেছে। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বিষয়ক আইন নিয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ট্রুথ জাস্টিস অ্যান্ড ট্রুথ রিকগনিশন কমিশন গঠনের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করা হবে। এছাড়া জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচারে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিবে বলেও জানান আইন উপদেষ্টা। আজকের প্রথম বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এইখানে যেটা শিরোনাম পরের সরকার যদি
গুমের কোনো আইন করে সেটাকে শক্তিশালী করবে কিনা এটা কনফার্ম না। আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। তো আমরা যারা গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। গ্যাস সংকটের কারণে যাত্রাবাড়ী, সায়দাবাদ, গোপালবাগ, ধলপুর সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় মানুষের দুর্ভোগ চরমে। তাদের অভিযোগ, গ্যাস না থাকলেও বিল দিতে হয়, অথচ রান্না করতে হয় সিলিন্ডার গ্যাস বা মাটির চুলায়। এভাবেই চলছে বছরের পর বছর। তাদের অভিযোগ, তিতাস কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুর রহিম। গ্যাস নেই, তাই মাটির চুলায় রান্না হচ্ছে। রাজধানীর ধলপুরের ৪৯ নম্বর ওয়ার্ডের মানুষের দুর্ভোগের নাম গ্যাস সংকট। দিনে থাকে না গ্যাস, রাতে সামান্য আসলে ঠিকমতো রান্না করা যায় না, তাই সিলিন্ডারের ওপর নির্ভর করতে হচ্ছে ভুক্তভোগীদের। সিলিন্ডার কিনে এখন সিলিন্ডার ব্যবহার করতেছি, মনে করেন বাড়িওয়ালারও বিলে দিতেছি, আবার সিলিন্ডারও ব্যবহার করতে হয়। যাত্রাবাড়ি, সাইদাবাদ, ধলপুর, পূর্ব গোলাপবাগ, পশ্চিম গোলাপবাগ, স্টাফ কোয়ার্টার, কাজলা লিচু বাগান, কাজী দরগা, কাজীপাড়া সহ বেশ কিছু এলাকার চিত্র একই। ধলপুর এরিয়াতে দীর্ঘ অনেক দিন বছর ধরেই আমরা গ্যাস পাচ্ছি না। লাটকি দাল দিয়ে রান্ধি, আবার মনে করেন এক চুলাতে হয় না, মনে করেন একজনের পর একজন করতে থাকি। তিতাস কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়ে কোনো লাভ না হয় রাজপথে নেমে বিক্ষোভ করে এসব এলাকার মানুষ। দুপুরে জুমার নামাজ শেষে ধলপুর মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। স্থানীয়দের অভিযোগ, কয়েক দফায় এমন মানববন্ধন করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বিল দিচ্ছেন অথচ আমাদের টাকা আমাদের গ্যাস দিচ্ছেন না, এটা তো হবে না। এখান থেকে যদি আমাদের গ্যাস দেওয়া না হয় তাহলে আমরা আমাদের গ্যাস বিল বন্ধ করে দেব। গ্যাস সংকট নিরসনের দাবিতে যাত্রাবাড়িতেও মানববন্ধন করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, গ্যাস না থাকলেও দিতে হয় বিল, আবার রান্না করতে হয় কেনা সিলিন্ডার গ্যাসে। দীর্ঘ 10 বছর যাবৎ আমরা গ্যাস থেকে বঞ্চিত। অনতিবিলম্বে গ্যাস কর্তৃপক্ষকে এই এলাকায় স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি। দ্রুত গ্যাস সংকট নিরসন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ভুক্তভোগীরা। প্রয়োজনে গ্যাস অফিস আমরা ঘেরাও করব। আব্দুর রহিম, RTV, ঢাকা। গেল ৮ মাসে পুঁজিবাজার থেকে ৯০,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। আস্থা ফেরাতে না পারলে কখনো পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারবে না বলে দাবি তাদের। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কেট সূচক অন্তত ১১০০ পয়েন্ট কমে গেছে বলেও জানান সংগঠনের সভাপতি SM ইকবাল হোসেন। ৩৩ লাখ বিনিয়োগকারী শেয়ার বাজারে অর্থ লগ্নি করে সর্বশান্ত হয়ে গেছে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে পুঁজিবাজার নিয়ে আলোচনায় বিনিয়োগকারী প্রতিনিধি রাখার দাবি তাদের। এই সময় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি করেন তারা। কর্মকর্তা, কর্মচারী, বিনিয়োগকারী ও অংশীজনদের শেষ সহায় সম্বলটুকু পুঁজিবাজারে লুণ্ঠিত হওয়ায় তারা আজ পাগল প্রায়। পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক গড়ে তুলে বিনিয়োগ আকর্ষণ করতে পারেন এমন একজন দক্ষ, যোগ্য ও পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে অধিষ্ঠিত হোক। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। রাতারাতি পাল্টে গেল ভারত ও পাকিস্তানের চেহারা। যুদ্ধবিরতির ঘোষণার পর আনন্দ উল্লাসে মেতে উঠেছে পাকিস্তানের সাধারণ জনতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পাল্টাপাল্টি হামলার 4 দিনের মাথায় যুদ্ধবিরতিতে গেল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। কার্যকর করার ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার ফের আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এছাড়া নিজেদের আকাশসীমা খুলে দিল পাকিস্তান। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। যুদ্ধবিরতি 4 দিনের মাথায় যুদ্ধের ময়দান থেকে সরে আসায় আনন্দ উল্লাস করছে পাকিস্তানিরা। একই সঙ্গে স্বস্তি প্রকাশ করেছে দেশটির সাধারণ জনগণ। আর যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন ভারতীয় রাজনীতিবিদরা। এই চুক্তিকে একটি প্রয়োজনীয় ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে দেশটির বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতা ও সংসদ সদস্যরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় জলে, স্থলে ও আকাশে সব ধরনের হামলা থেকে বিরত থাকার বিষয়টি নিশ্চিত করেছে ভারত পাকিস্তান। বিকেল 5টা থেকে দেশ দুটির সংঘর্ষ বিরতির বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এদিকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় পাকিস্তানের প্রশংসা করেছে চীন। ভারতের অপারেশন সিন্দুর ও পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মার্সু এর আগেও সীমান্তে বেশ কিছুদিন ধরেই চলছিল গোলাগুলি। দীর্ঘদিন পর শান্তিতে ঘুমাতে পারবেন দুই দেশের সীমান্তের বাসিন্দারা। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিরোধপূর্ণ নানা ইস্যুতে ভারত ও পাকিস্তান নিরপেক্ষভাবে আগামী সোমবার আলোচনায় বসবে। এছাড়া যুদ্ধবিরতির জন্য নরেন্দ্র মোদী ও শেহবাজ শরীফ সহ দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পেছনে তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান 48 ঘন্টার সময় ব্যয় করেছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব ধরনের ফ্লাইট চলাচলে তাদের আকাশসীমা উন্মুক্ত করার ঘোষণা দেয়। রাকিব হাসান, RTV। সরকারি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থায় পাহাড় সম বৈষম্য দূরীকরণের লক্ষ্যে জাতীয়করণ সহ 11 দফা দাবিতে মহাসমাবেশ করেছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ কাউসার আহমেদ বলেন, বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা পান 25%, বাড়ি ভাড়া 1000 টাকা ও 500 টাকা চিকিৎসা ভাতা পান। ঈদুল আজহার পূর্বেই সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার নিশ্চয়তা না পেলে 17 মে থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি। AI ও IoT সহ বিশ্বের সর্বাধুনিক ফিচারের নতুন মডেলের স্মার্ট 7টি ফ্রিজ বাজারে এনেছে ওয়ালটন। 8 মে রাজধানীর বসুন্ধরার ওয়ালটন কর্পোরেট অফিসে মেগা লঞ্চ 2025 শীর্ষক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এসব ফ্রিজ এতটাই অত্যাধুনিক প্রযুক্তির যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গ্রাহক তার ফ্রিজ অপারেট করতে পারবে। এছাড়া সামান্য সমস্যা হলেও ফ্রিজ নিজেই তা সেরে নেবে, না পারলে কাছের সার্ভিস সেন্টারে নোটিফিকেশন পাঠাবে এবং তারা এসে গ্রাহক বুঝে ওঠার আগেই সমস্যার সমাধান করে দেবে। সব ফ্রিজই বিদ্যুৎ সাশ্রয়ী ও মূল্য সাশ্রয়ী। অনুষ্ঠানে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর অ্যাডিশনাল MD ও চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ জিয়াউল আলম, AMD নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা সহ অন্যান্যরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করছে নেতানিয়াহু তাকে ব্যক্তিগতভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করায় এমন সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের গণমাধ্যম হায়ম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের অবনতি হওয়ায় তিনি এখন নেতানিয়াহুর উপর নির্ভর না করে মধ্যপ্রাচ্য নীতিতে এগিয়ে যেতে চান। এছাড়া সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ট্রাম্প এই সিদ্ধান্ত নিতে পারেন বলেও মনে করছে গণমাধ্যমটি। তবে ইসরায়েলি গণমাধ্যমের এই প্রতিবেদন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন ও তেল আবিব। বাংলাদেশের পাকিস্তান সফর চূড়ান্ত না হলেও নির্ধারিত সময়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে লিটন কুমার দাসের দল। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তান সফর নিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। এই সময় ক্রিকেটারদের নিরাপত্তাই সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানায় বিসিবি। আগামী 14 মে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা টাইগারদের। সেখানে দেশটির বিপক্ষে 2টি টি-20 খেলবে বাংলাদেশ। এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এই মুহূর্তে পাকিস্তান সফর নিরাপদ নয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিসিবির কাছ থেকেই। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।